গল্প পাঠকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের আজকের নিবেদন উর্মিলা বানিয়ার লেখা গল্প প্রতাপগড়ের রাজবাড়ি। গত সপ্তাহের ভূতের কবলে ভূত গল্পের প্রশ্নের সঠিক উত্তর দিয়েছিলেন অশোক সরকার, তাহেরা পারভিন ও টিএন মিস্টিক। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকেও গল্পের শেষে আপনাদের জন্য একটি প্রশ্ন থাকবে। শুরু করছি আমাদের আজকের নিবেদন প্রতাপগড়ের রাজবাড়ি। আমার নাম প্রণবেন্দু বিশ্বাস। বহরমপুরের একটি ছোট্ট মেসে আমি থাকি। মা বাবা খুব কষ্ট করে বাংলাতে এমএ পাসটা করিয়েছে। মা বাবা থাকেন গ্রামের বাড়িতে, সেখানে তেমন কিছু কাজ পাইনি, তাই শহরের একটি ছোট্ট মেসে আমার বাস। টিউশন পড়িয়ে যাটুকু রোজগার হয় তাতে আমার একার কোনো মতে চলে যায়। পাশের রুমের প্রণতিদি সেদিন তো বলেই বসলেন, প্রণবেন্দু, আর কতদিন নিজে হাত পুড়িয়ে রান্না করে খাবে? একটা বিয়ে টিয়ে তো করতে পারো। একটা সুন্দর বউ এলে কত যত্ন করে রান্না করে তোমায় খাওয়াতো। আমি শুনে হাসলাম। বিয়ে করে বউকে রাখবো কোথায়? এই তো একটা ছোট খাট, কোনো মতে আমি শুয়ে যাই, সেখানে আবার একপাশে কোনো মতে রান্না করি। তাছাড়া বউকে খাওয়াবো কি? এই তো আমার আয়। একটা বড় লটারি লাগুক, তারপর না হয় ভাবা যাবে। এই কথা শুনে প্রণতিদি হেসে চলে গেল। আমি আবার নিত্যদিনের মতো কোনো মতে দুটো খেয়ে আবার টিউশন পড়াতে চলে গেলাম। আমি সারাদিনে 3 থেকে 4টে ব্যাচকে টিউশন পড়াই। দিন চারেকের পর প্রণতিদি আবার হাজির। প্রণবেন্দু, এদিকে একটু শোনো, তোমার সাথে দরকারি কথা আছে। কথাটা এই যে, তোমার জন্য একটা কাজ ঠিক করেছি ভাই। প্রতাপগড়ের যে জমিদার বাড়িটা আছে, ওই বাড়ির দেখাশোনার জন্য একজন কেয়ারটেকারের প্রয়োজন। অনেক দিন আগেই বলে রেখেছিল, আমি তোমার কথাটা বলেছি। অনেক বছর আগে ওখানে জমিদার ও তার পরিবার বসবাস করত। তারা মারা যাবার পর বাড়িটা বিক্রি হয়ে গেছে। যে ভদ্রলোক বাড়িটা কিনেছে উনি বিদেশে থাকেন, তাই দেশে এসে সবসময় বাড়ি দেখাশোনা করা সম্ভব হয়ে ওঠে না। তিনি এবার অনেকদিন পরে দেশে এসেছেন। এসেই একেবারে একটা ভালো কেয়ারটেকারের খোঁজ শুরু করে দিয়েছেন। আমি তোমার কথাটা বললাম, তোমার পড়াশুনো আছে, তা শুনে উনি তোমাকে রাখতে রাজি হয়েছেন। মাসে মাসে ভালো বেতনও দেবে, আর তোমার থাকা খাওয়ার ব্যবস্থাও সেখানে হবে। আর তোমাকে টাকা খরচ করে অযথা এখানে থাকতে হবে না। যতটা শুনেছি মাসে 10,000 করে দেবে মনে হয়। তবে তুমি বরঞ্চ সামনাসামনি দেখা করে একবার কথা বলে নিও। এইবার প্রণতিদি হেসেই বলল, তোমার বিয়ে না করার সমস্যাটা আর থাকলো না, বুঝলে প্রণবেন্দু? তাহলে এবার ঘটকালিটা শুরু করেই দিই, কি বলো? হেসেই চলে গেল দিদি। এই সামনের জুলাই মাসের 1 তারিখ থেকে সেখানে জয়েন হতে হবে। হাতে আর বেশি সময় নেই, মাত্র দিন 11 বাকি। আমি জিনিসপত্রগুলো গোছানো শুরু করে দিলাম। গাড়ি থেকে নেমে আরও 10 কিলোমিটার ভেতরে যেতে হবে। সেখানেই জমিদারের বাড়ি, অর্থাৎ প্রতাপগড়ে। পুরো রাজপ্রাসাদের মতো বাড়ি। বাড়ির দালানও অনেক বড়। অনেক ফলের বাগান ও ফুলের বাগানও আছে। বাড়ির চারপাশ শক্তপোক্ত পাঁচিল দিয়ে ঘেরা। আমার জন্য একটা রুম আগে থেকে তালা খুলে রাখা রয়েছে, সেখানেই আমি থাকব। চারিদিকটা ঘুরে দেখে নিলাম, জায়গাটা বেশ মন্দ নয়। অন্তত বলা যেতে পারে রাত জেগে আমার যে গল্প লেখার শখ, তা এখানে মন্দ হবে না। রাতের খাবার খেয়ে নিলাম। ঘড়ির কাঁটার 9টা বাজার সঙ্গে সঙ্গে। ঘুম ঘুম পাচ্ছে, কিন্তু আজ ঘুমালে চলবে না। গত 10 দিন হলো একটা গল্প লেখা শুরু করেছি, কিন্তু শুধু গল্পের ভূমিকা লিখে আটকে গেছি, আর এগোতেই পারছি না। আজ লেখাটা শেষ করব বলে পণ করলাম। তার উপর এত নিস্তব্ধ পরিবেশ আর কোথাও পাওয়া যাবে না। আমি একটা খাতা আর পেন নিয়ে রুমের ভেতরে খাটে বসলাম। ভাবছি গল্পটাকে এইবার কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, আর সঙ্গে সঙ্গে সিগারেটের টান দিচ্ছি।
সবসময় যে খাই এমনটা নয়, এই মাঝে মধ্যে হয়ে যায় আর কি। ইতিমধ্যে মশারা তাদের দলবল নিয়ে গান বাজনা শুরু করে দিল। তারা এতদিনে একটা মানুষ দেখতে পেল, আনন্দ তো পাবেই। বাড়ির মালিক যতবার এখানে এসেছে, এখানে একটি রাতও থাকেনি। চারিদিকে একটু ঘুরে দেখে আবার হোটেলে ফিরে যায়, সেখান থেকে আবার বিদেশে পাড়ি দেওয়া। তাই মশাদের সৌভাগ্য আমার মতো শান্তশিষ্ট মানুষকে তারা খাদ্য হিসেবে পেয়েছে। তবে এই আনন্দ তাদের বেশিক্ষণ স্থায়ী হলো না। আমি রীতিমতো বিরক্ত হয়ে মশারি টাঙালাম। আমার মনে হয় মশার পেটে লাথি মারার দরুন অদৃষ্টও আমার প্রতি বিরূপ হয়েছে, তাই কারেন্টটাই বন্ধ করে দিল। অর্থাৎ কারেন্ট সেই মুহূর্তে চলে গেল। চারিদিকে এবার ঘুটঘুটে অন্ধকার। এই জোনাকির আলো ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছি না। তবে অনেকেই ভাবতে পারেন, অন্ধকার, এবার নিশ্চয়ই ভূত বেরোবে, যেরকম আমরা ছোট বয়সে অন্য কাউকে ভয় দেখাতাম। তবে আমার ভূতের ভয় কোনো কালেই ছিল না। মা বলতেন আমার নাকি জব্বর রাশি, অর্থাৎ সিংহ রাশি। এই রাশি জাতকেরা নাকি কোনো কিছুতেই ভয় পায় না। তবে কথাটা কতটা সত্যি সেটা আমি জানি না। তবে ভূতের ভয় আমার নেই, না, একেবারেই নেই। এত গরম, তাই উঠে গিয়ে দরজাটা খুলে দিলাম। বাইরের দক্ষিণের হাওয়া বেশ ভালোই গায়ে লাগছে। আমি টর্চ জ্বালিয়ে ভাবছি আর লেখাটা লিখছি। এমন সময় চেয়ার টানার শব্দ। কে ওখানে? টর্চের আলোটা চেয়ারের দিকে মারার সঙ্গে সঙ্গে মনে হলো কে যেন কালো মতন উঠে চলে গেল। টর্চ এদিক ওদিক ঘোরাতে আর কাউকে দেখতে পেলাম না। মনে হলো মনের ভ্রম, নতুন জায়গা তাই এরকম মনে হচ্ছে। ইঁদুরও হতে পারে, চেয়ারটাকে সরিয়ে দিয়ে গেছে। তাছাড়া ভূতের কিংবা চোর ডাকাতের ভয় আমার কোনো কালেই ছিল না। আর আমার কাছে এমন কোনো জিনিস নেই যে চোর ডাকাত ধরবে, কিংবা এমন কোনো কাজ করিনি যে ভূতে আমাকে ধরবে। সেদিকে আর অযথা মনোযোগ না দিয়ে লেখাটা কিছুটা লিখলাম। তারপর কখন যে ঘুমিয়ে গেছি আর কোনো চেতন নেই। পরের দিন একইভাবে দিন গড়িয়ে রাত হলো। একটা বিষয় লক্ষ্য করলাম, এখানে প্রায়শই রাতে কারেন্ট থাকে না। এই রকম করে 3 দিন পার হয়ে গেছে। 4 দিনের দিন বাকি অংশ লেখার জন্য বসেছি, এমন সময় পুরো স্পষ্ট দেখতে পাচ্ছি কেউ একজন চেয়ারে বসে পড়ল। অবশ্য সেদিন পূর্ণিমা ছিল, তাই একটু পরিষ্কারভাবে সব কিছু দেখা যাচ্ছে। আমি টর্চ না জ্বালিয়েই জিজ্ঞেস করলাম, আপনি কে বলুন তো? বলা নেই কওয়া নেই আমার রুমে ঢুকে আমার চেয়ারে বসে পড়লেন। আমি গতকাল লক্ষ্য করেছি, কিন্তু কিছু বলিনি। আজ আবার? সেখান থেকে একটা কণ্ঠস্বর এলো, আমি রে, আমি লাজবন্তী। এই ফল বাগানে আমি থাকি। অনেকদিন এখানে কাউকে দেখতে পাইনি, তাই আজ তোকে দেখতে পেয়ে একটু আলাপ করতে চলে এলাম। আর তুই এত চ্যাটর চ্যাটর করে আমাকে এত প্রশ্ন করছিস যেন আমি অন্য কেউ। আরে তুই ভূতে টুতে ভয় পাস না তো? উত্তরে আমি বললাম, না না, ভূতের ভয় আমার কোনো কালেই নেই। আজ তাহলে অনেক হয়েছে ছোড়া, আমি চললাম। মুহূর্তে উধাও হয়ে গেল। তারপর 2 দিন আসেনি, কিন্তু পরের দিন রাতে আবার হাজির। আমি ভাবলাম এরা তো কোনো ফন্দি ছাড়া আসে না। যাই হোক, কোনো একটা ফন্দি তো আছে। এরপর আমি ভয়টয় ভুলে সোজা প্রশ্ন করলাম, তা তুমি বারে বারে এখানে আসছো কেন? কোনো ফন্দি আছে কি তোমার? বাবা, ফন্দি টন্দি নয়, এসব কথা ভাবিস না। এই আমার একটু তোর কাছে সাহায্য চাওয়ার ছিল। সাহায্য? তা আমি তোমাকে কি সাহায্য করতে পারি? এখানে তো আরও কতজনের বাড়ি আছে, তাদের কাছে না গিয়ে সাহায্যটা আমার কাছে চাইতে এলে কেন? আবার উত্তর এলো, তোর
মতো তারা এত সৎ নয়। আমি সব পরীক্ষা করে নিয়েছি, আর সব পরীক্ষায় তুই উত্তীর্ণ হয়েছিস, তাই তো তোর কাছে আসা। গতকাল সকালে দুজন ছেলে এসেছিল তোর কাছে 4 দিনের জন্য একটা রুম ভাড়া নেয়ার জন্য। তোকে বাড়তি টাকাও দেবে বলেছিল, তুই তাদের না বলে দিলি। এভাবে বাড়ির মালিককে ঠকাতে পারবি না। তোর বেশি টাকারও প্রয়োজন নেই বললি। আমি তোদের সব কথা শুনেছি। আমি তো ওখানে নিম গাছের ওপরে ছিলাম। তুই বল, তোর চাইতে আর কেউ সৎ হতে পারে? অন্যজন হলে এই সুযোগে 2 পয়সা কামিয়ে নিত, কিন্তু তুই তা করিসনি। তাই তো তোর উপর বিশ্বাস করে একটা সাহায্য চাইতে এসেছি। বুঝলাম। তা আমি তোমার কি সাহায্য করতে পারি? তাহলে শোন, আমি মরার আগে গোয়ালিনী ছিলাম। জমিদার বাড়িতে দুধ দিয়ে আসতাম। জমিদার নগেনচন্দ্র রায় ও তার স্ত্রী মল্লিকার কোনো সন্তান ছিল না, কিন্তু তাদের বাড়িঘর, জায়গা সম্পত্তি এসব ছিল অনেক। ওদের বাড়িতে শিউলি নামে একটি মেয়ে কাজ করত। জমিদার বাবু ওকে তার নিজের মেয়ের মতোই রেখেছিল। শিউলির বাড়ি জমিদার বাবুর বাড়ি থেকে অন্য একটি দূরের গ্রামে। ওর মা তার ছোটবেলাতেই মারা গেছে। তারপর ওর বাবা আরেকটা বিয়ে করে, কিন্তু ওই সৎ মা শিউলিকে খেতে দিত না, মারতো। শেষে তাকে তাড়িয়ে দিল যখন তার বয়স মাত্র 8 বছর। সেই থেকে জমিদার বাবুর বাড়িতে তার আশ্রয় হয়। জমিদার বাবু তাকে পড়াশুনো করিয়েছিল। ক্লাস 10 পাশ করেছে। তারপরে সে নিজে আর পড়তে চাইল না। এদের দেখাশুনো করা, বাজার করা ইত্যাদি সমস্তটাই সে করে। শিউলি এখন যুবতী মেয়ে। প্রায় বাজার করে আসার সময় রাস্তার কতগুলো ছেলে তাকে খুব বিরক্ত করে। জমিদার বাবুর ধমকেও কোনো কাজ হয়নি। এরপর জমিদার বাবু চিন্তা করলেন, বাইরের কাজকর্ম মেয়েদের সাজে না। বাইরের কাজকর্মের জন্য একটা ছেলে রাখতে হবে। আমাদেরও বয়স হচ্ছে। এই ভেবে জমিদার বাবু কাগজে একটা বিজ্ঞাপন দিলেন, আমার একটা ছেলের প্রয়োজন, যে আমার বাড়িতে থাকবে, খাবে, আবার মাসে মাসে মাইনেও তাকে দেয়া হবে। শুধু বাড়ির বাইরের কাজগুলো করবে। যদি কোনো ইচ্ছুক ব্যক্তি থেকে থাকেন, অতি সত্বর আমার বাড়িতে এসে যোগাযোগ করুন। ইতি নগেনচন্দ্র রায়, প্রতাপগড়। বিজ্ঞাপনের 3 পর 25 বছর বয়সী একটি ছেলে এসে হাজির। ওর অনেক দূরে বাড়ি। সে সংসারের অভাবের জন্য বেশি দূর পড়াশুনো করতে পারেনি। সে এই কাজ করতে ইচ্ছুক। তার নাম মোহন। মোহন খুব যত্ন সহকারে
বাড়ির বাইরের কাজ, যেমন বাজার করা, কেউ অসুস্থ হলে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, বাগান পরিচর্যা ইত্যাদি করে। এইদিকে শিউলির মোহনের কোনো কাজই তার পছন্দ হয় না। সে সর্বদা খিট খিট করে। কখনো কখনো দুজনের মধ্যে ঝগড়া লেগে যায়। গিন্নিমা এদের সব কাণ্ড কারখানা আড়ালে আড়ালে দেখে ও হাসে। বয়স ওনার এমনি এমনি হয়নি। প্রেম যে শুরু হয় ঝগড়া দিয়ে, আগে খুনসুটি, তারপর প্রেম। ঠিক তেমনটাই হলো। গিন্নিমার অনুমান সঠিক হলো। মোহন শিউলিকে ভালোবাসে, কিন্তু কেউই জমিদার বাবুর কাছে এই কথাটা বলে উঠতে পারছে না। তারা যে বিয়ে করে সংসার করতে চায়। একদিন সময় সুযোগ বুঝে গিন্নিমাই জমিদার মশাইয়ের কানে কথাটা তোলে। জমিদার মশাই বেশ খুশি কথাটা শুনে। তবে অতি উত্তম প্রস্তাব। কিছুদিন পরে জমিদার বাবু ও তার গিন্নি ছেলে মেয়ে দুটোর বিয়ে নিয়ে কথাবার্তা বলছে। এদের একটা বিয়ের দিন ঠিক করে নিতে হবে। এরা এখানে আমাদের মেয়ে জামাইয়ের মতো থাকবে। আমাদের যা গয়নাগাটি আছে ওদের দিয়ে দেব, আর যা বিষয় সম্পত্তি খানিকটা অনাথ আশ্রমে, আর বেশিরভাগ অংশ এদের দানপত্র করে যাব। বাড়িটাও এদের নামে থাকবে। তাছাড়া এরা ছাড়া আমাদের কেই বা আছে? এই কথাগুলো আড়াল থেকে লাজবন্তী উর্ফে লাজো সকালে দুধ দিতে এসে শুনে নেয়। এটাও জেনে যায় বাড়ির লকারের চাবি কোথায় আছে। লাজো একদিন ঘোর রাতে বাড়ির পেছন দিক দিয়ে এসে পেয়ারা গাছ বেয়ে ছাদে চলে আসে এবং সেখান দিয়ে জমিদার বাবুর রুমে ঢুকে যায়। চুপটি করে লকারের চাবিটা নিয়ে গয়না টাকা পয়সা একটা থলিতে ঢোকাচ্ছে, এমন সময় গিন্নিমা জেগে উঠে পড়ে এবং সেখানে লাজোকে এত রাতে তার রুমে দেখতে পেয়ে কিছু বলতে যাবে, এমন সময় লাজো কি করবে কিছু ভেবে না পেয়ে একটা ভারী জিনিস দিয়ে গিন্নিমার মাথায় আঘাত করে। জমিদার মশাইকেও একইভাবে লাজো মেরে ফেলে। তারপর লাজো সেখান থেকে সরে যায়। রাতে এত কিছু ঘটনার পর সকালে মোহন ডাকতে এসে দেখে এই কাণ্ড। বাড়ির দুজন কর্তার মৃতদেহ পড়ে আছে। তাদের দুজনের চিৎকারে পাড়া প্রতিবেশী সেখানে জমা হয়ে যায়। কিন্তু চুরি ও খুনের দায়ে দুটো নিষ্পাপ প্রাণের 12 বছরের জেল হয়। লাজবন্তী ঘটনাটা বলতে বলতে হঠাৎ থেমে যায়। প্রণবেন্দু জিজ্ঞেস করে, তারপর? তারপর তারপর গয়না টাকা পয়সা আমি আমার বাড়ির রান্নাঘরে মাটি খুঁড়ে তার নিচে রেখে দিই। তার কিছুদিন পর গয়না বিক্রির জন্য শহরে গিয়েছিলাম। সেখানে গাড়ি অ্যাক্সিডেন্টে আমার মৃত্যু হয়। ওরেও যে আমার শান্তি নেই। আমি যে পাপ করেছি তার জন্য নরক যন্ত্রণা ভোগ করছি। সেখানে অসহ্য যন্ত্রণা। আমি মুক্তি চাই। আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। আমি সেই জিনিসগুলোকে
নিজে স্পর্শ করতে পারছি না, কারণ কারণ আমি যে আত্মা, আমি শুধু মুক্তি চাই। পূর্ণবেন্দু আবার প্রশ্ন করে, তাহলে আমাকে কি করতে হবে? আমি শুনেছি মোহন শিউলি জেল থেকে বেরিয়ে বিয়ে করে সংসার করেছিল। তাদের একটি ছেলেও আছে। কিছু বছর পর মোহন হঠাৎ যকৃৎ ক্যান্সারে মারা যায়। স্বামীর মৃত্যুর পর ছেলে আর ছেলের বউ তার শাশুড়িকে খেতে দেয় না, অত্যাচার করে শেষে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। শিউলি এখন এই বৃদ্ধ বয়সে শহরের রাস্তায় রাস্তায় দুটো খাওয়ার জন্য ভিক্ষা করে। আমি চাই তার প্রাপ্য অধিকার সে ফিরে পাক, তবেই আমার এই পাপের থেকে মুক্তি ঘটবে। প্রণবেন্দু একটা হাতে কোদাল ও টর্চ নিয়ে গভীর রাতে লাজবন্তীর কথা মতো পাশের গ্রামে একটি জীর্ণ ভাঙা মাটির ঘরে তার দেখিয়ে দেওয়া জায়গা খুঁড়ে একটি পুটুলি পেল। সেখান থেকে ফিরে এসে পরের দিন সকালে সে শহরের উদ্দেশ্যে রওনা দিল। সেখানে গিয়ে দেখে একজন জীর্ণ কঙ্কালসার বৃদ্ধা ভিক্ষা চাইছে। হঠাৎ করে প্রণবেন্দু সেখানে লাজকেও দেখতে পেল, যে হাত দেখিয়ে রেখেছে ওই বৃদ্ধার দিকে। প্রণবেন্দু তার কাছে গিয়ে বলল, আমি আপনাকে জানি, আপনার দূর সম্পর্কের এক আত্মীয়া আপনার কিছু জিনিস আমাকে দিয়েছে আপনাকে দেওয়ার জন্য। এই নিন, এই পুটুলিতে সব আছে। হঠাৎ পূর্ণবেন্দু লক্ষ্য করল তার পাশ থেকে একটা আলোক রশ্মি উপরে উঠতে উঠতে আকাশে বিলীন হয়ে গেল। তার মনে হয় লাজও মুক্তি পেয়ে গেছে। তার স্বর্গের যাওয়ার পথ সরল হয়েছে। এতক্ষণ আপনারা শুনছিলেন উর্মিলা বানিয়ার লেখা গল্প প্রতাপগড়ের রাজবাড়ি। আমাদের আজকের প্রশ্ন, লাজবন্তী মরার আগে কি ছিলেন? আপনারা আপনাদের উত্তর আমাদের কমেন্টসে লিখে জানান। পরের সপ্তাহে আমরা প্রথম 3 জন সঠিক উত্তরদাতার নাম ঘোষণা করব। গল্পটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।